স্টেশন। প্রায় 2 বছর পর আমি বাড়ি ফিরছি। আমি সবেমাত্র ইঞ্জিনিয়ারিং পাশ করেছি। আমাদের গ্রামে আমি প্রথম যে পড়াশোনার জন্য শহরে গিয়েছিলাম, কারণ এটা আমার বাবার স্বপ্ন ছিল। কেন যে আমি আজ রাতের ট্রেন ধরতে গেলাম, কাল সকালে বাড়ি ফিরলেই ভালো হতো। পলাশপুর স্টেশনে পৌঁছাতেই তো রাত্রি 1টা বেজে যাবে। কে জানে অত রাত্রে কোনো অটোরিকশা বা স্টেশন চত্বরে কোনো মানুষজন থাকবে কিনা। স্বাভাবিকভাবেই পলাশপুর স্টেশনে যখন ট্রেন এসে থামল, তখন আমি ছাড়া আর কেউ নামল না। স্টেশন থেকে আমি এগিয়ে গেলাম। স্টেশন চত্বরে কোনো অটোরিকশা নেই, কোনো মানুষজন নেই, কিন্তু আমার সৌভাগ্য, ওখানে একটা চায়ের দোকান খোলা আছে। চায়ের দোকানটা খোলা না থাকলে এখন আমি কি যে করতাম। না, যাই, ওখানে গিয়েই দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। চায়ের দোকানদারের সাথে কথা বলে বুঝলাম ভোর 5টার আগে কোনো গাড়ি পাওয়া যাবে না। অগত্যা দোকানিকে একটা চা দিতে বলে আমি বেঞ্চের ওপর বসলাম। কিছুক্ষণ পরে দোকানদার 1 কাপ চা দিয়ে গেল। আমি চায়ের সাথে একটা সিগারেট ধরিয়ে টানতে শুরু করলাম। চা সিগারেটটা সবে শেষ করেছি মাত্র, দেখলাম দূরে একটা গাছের কাছে একজন লোক দাঁড়িয়ে। দূর থেকে দেখে তাকে চেনা কেউই মনে হচ্ছে। কাকু, কত হয়েছে আমার? 10 টাকা বাবু। আমি দোকানিকে চায়ের দাম দিয়ে ওখান থেকে চলে এলাম। আরে বটো কাকু, তুমি এখানে এত রাতে? আমার তো মেয়ে জামাইয়ের আসার কথা ছিল, ওরা হয়তো এই ট্রেনটা ফেল করেছে। ও আচ্ছা, আমিও তো এই ট্রেনেই এসেছি। তারা আসেনি যখন, তাহলে তুমি এখন বাড়ি যাবে তো? হ্যাঁ, যাবো তো। তাহলে চলো, আমিও যাই তোমার সাথে। বটো কাকুকে দেখে মনের মধ্যে একটু স্বস্তি পেয়েছিলাম। চেনা লোকের দেখা যখন পেয়েছি, তখন সারা রাত স্টেশনে বসে মশার কামড় খাওয়ার কোনো মানেই হয় না। আমি আর বটো কাকু বাড়ি যাবার উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। বটো কাকুকে দেখে অনেক শুকনো আর অসুস্থ বলে মনে হচ্ছে। আগের মানুষটাই আর নেই এখন। চোখের তলায় কালি পড়েছে, পরনে জুটেছে ছেঁড়া পোশাক। তবুও আমি বটো কাকুকে জিজ্ঞেস করলাম, তারপর বটো কাকু, তোমার সব কিছু কুশল মঙ্গল? আমি তো ঠিক আছি রে বাবা, শুধু আমার মেয়েটার জন্য ভারী চিন্তা হয়। মা মরা মেয়ে কিনা। শহরে বিয়ে দিয়েছি আমি, বাপু অত শহরের রাস্তাঘাট চিনি টিনি নে। তাই তো মেয়ে জামাইকে বারে বারে আমার কাছে এই গ্রামে আসতে বলি। ওই যে ওই খালটা দেখতে পাচ্ছ, ওটা আমাদের পার হতে হবে, তবে আমরা আমাদের গ্রামে পৌঁছাতে পারবো। হ্যাঁ, সে তো জানি, কিন্তু এত রাতে কি কোনো মাঝি ভাই পাওয়া যাবে? মাঝি ভাইয়ের কি দরকার, আমরা বাঁশের পুল দিয়ে খাল পারাপার করে ফেলবো।
এ কি এ কি এই বাঁশের পুল হঠাৎ নড়তে শুরু করলো কেন? বটো কাকু, বটো কাকু, কোথায় গেলে তুমি? দেখলাম বটো কাকু বাঁশের পুলে না উঠে পাশে দাঁড়িয়ে রয়েছে আর কেমন পাগলের মতো অঙ্গভঙ্গি করছে। আমি তখনই বুঝতে পারলাম আমার পিছনে কেউ এসে দাঁড়িয়েছে। আমার শিরদাঁড়া দিয়ে যেন শীতল হিমস্রোত বয়ে গেল। আমি তৎক্ষণাৎ পিছন ঘুরে তাকালাম, দেখলাম কেউ নেই। কে কে আছো? কে আছো এই বাঁশের পুলে? একটা মেয়ের হাসির আওয়াজ আমার কানে আসছে, কিন্তু এত রাতে এখানে কোনো মেয়ে আসবে কোথা থেকে? না না, এই বাঁশের পুল মোটেই নিরাপদ না। আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। আমি দৌড়াতে চাইলেও যেন হাঁটার শক্তিটুকুও পাচ্ছি না। আমার পাগুলো ভারী হয়ে যাচ্ছে ক্রমশ। এটা কি? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি। আমি যেন আর নিজেকে ধরে রাখতে পারছি না। শরীরের সমস্ত শক্তি যেন শেষ হয়ে আসছে। ওরি রাখাল রাজা বলিয়ে দিনা, বল কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ওরি রাখাল রাজা। এ কি, খাল পাড়ি কাদা মাখা অবস্থায় একটা ছেলে পড়িয়াছি না? যাই তো গিয়ে দেখি তো। এ কি, এ তো বেঁচে আসি গো। আহারে, একেরে জোয়ান ছেলেটা। না না, একে এক্ষুনি চিকিৎসা করা দরকার। এরপর সেই মাঝি ভাই আমাকে আমাদেরই গ্রামের কবিরাজ মশাইয়ের কাছে নিয়ে যায়। সেখানে কবিরাজ মশাই আমাকে সেবা শুশ্রূষা করেন। যখন আমার জ্ঞান ফিরল, আমি চোখ খুলে দেখি আমার বাবা মা সহ আরো কিছুজন গ্রামবাসী সেখানে এসে হাজির হয়েছে। হ্যাঁ রে বাবা, তোর কি হয়েছিল? তোকে যে মাঝি ওই খালপাড় থেকে উদ্ধার করবে তা আমাদের বিশ্বাসই হয়নি। পড়ি কি মরি করে ছুটে এসে দেখলাম হে আর কেউ নয়, আমারই কোলের ছেলে। মা, তুমি কেঁদো না। আমি কাল রাতের ট্রেনেই পলাশপুর এসেছিলাম। তারপর
আমার থেকে আগের রাতে সমস্ত ঘটনা শোনার পর যিনি আমাকে উদ্ধার করেছিলেন সেই মাঝি ভাই বলল, ফুটো, সে তো বদ্ধ উন্মাদ গো। আর ওর মেয়ে মারা গেছে প্রায় 1 বছর হয়ে গেল। জামাইটা তো শুনেছিলাম শহরে আবার নতুন একখান বিয়ে করিছে। কি বলছো তুমি? বটো কাকা পাগল? আর আর ওই বাঁশের পুল? সেই বাঁশের পুলের জন্যই তো বটো ঠাকুরপোর মেয়ে প্রাণে মারা যায়, আর ঠাকুরপো পাগল হয়ে যায়। আজ থেকে প্রায় 1 বছর আগেকার ঘটনা। মিনু তখন প্রথমবার মা হবে। বড় করে তার সাধের আয়োজন করা হলো। সবাই খুব খুশি। বটো ঠাকুরপো আনন্দে মেতেছিল। আর যদি তুমি বেঁচে থাকতে শকুন্তলা, তাহলে তুমিও খুব খুশি হতে। জানো, আমাদের মিনু মা হতে যাচ্ছে গো। সেদিন সকাল থেকে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। সন্ধে হতে না হতেই মিনুর প্রসব যন্ত্রণা শুরু হলো। ও মা গো, মা গো, আর পাচ্ছি না, আর পাচ্ছি না। মা গো, ও মা গো, আর পাচ্ছি না। সেই ঝড় বৃষ্টিকে মাথায় করে মিনুকে নিয়ে বটো ঠাকুরপো বেরিয়ে পড়ল। আমাদের গ্রামে কোনো হাসপাতাল নেই, যার কারণে মিনুকে সেই বাঁশের পোল পার হয়ে শহরের হাসপাতালে নিয়ে যেতে হতো। কিন্তু বর্ষার জল বাড়লেই খালে জল ঢোকে হু হু করে। সেদিনও তাই হলো। আর জলের চাপে বাঁশের পোল ভেঙে তলিয়ে গেল। খাল পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বটো ঠাকুরপো মিনুকে নিয়ে চোখের জল ফেলতে লাগলো। কিছুক্ষণ পরে মিনু প্রাণ হারালো। সেদিন যদি ওই বাঁশের পুল থাকতো, তাহলে বটোদাও পাগল হতো না, আর মেয়েটাও বেঁচে যেত। সব শুনে আমার চক্ষু ছানা বড়া হয়ে গেল। আমি যে কাল রাতেই বাঁশের পুল দিয়ে হেঁটেছি। তবে কি মিনুর আত্মা ওই বাঁশের পুল দেখিয়ে আমাকে কিছু সংকেত দিতে চাইল? শোনো, আমি সকল গ্রামবাসীর উদ্দেশ্যে এই কথা জানাচ্ছি। শুধু জানাচ্ছি না, আমি কথা দিচ্ছি, ওই খালের ওপর একটি পাকা ব্রিজ এবং পলাশপুর গ্রামের মধ্যে একটি হাসপাতাল আমি নিজের দায়িত্ব নিয়ে তৈরি করব, যাতে করে প্রয়োজনে সবাই শহরে যেতে পারে এবং এই গ্রামের কেউ যাতে বিনা চিকিৎসাতে না মরে। কয়েক মাসের মধ্যেই পলাশপুর গ্রামের হাসপাতাল এবং খালের ওপর পাকা ব্রিজ তৈরি হয়ে যায়। হয়তো মিনুর আত্মা এটাই চেয়েছিল। এরকম আরো ভূতের গল্প দেখতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। What are you waiting for? Click the show's link and enjoy watching the video.